গল্পের নাম অশ্রুবর্ণ কৃষ্ণচূড়া। লেখিকা মর্জা বাহারিন। পর্ব ৩। ওভাবে ফ্লোরে বসেই কেঁদে চলেছে মিশি। গুটি কয়েক সদস্য ছাড়া বাকিরা পারছে না ওকে গলা টিপে মারতে। মানাল এসব মেলো ড্রামা দেখতে দেখতে বেশ বিরক্ত। ও দুতলায় চলে গেছে। আতিকা মির্জার অবয়ব রাগান্বিত হলেও তামান্না মির্জার আদল অনুভূতি শূন্য। বাকিদের মতো সেও মিশির প্রতি অতিষ্ঠ কিনা বোঝা যাচ্ছে না আপাত। আর রইল আনোয়ারা মির্জা। বৃদ্ধা যে হাতে একটা লাঠি নিয়ে দাঁড়িয়ে আছে, এরই মাঝে বেশ অনেকবার খোয়াইশ জেগেছিল তার মনে মেয়েটাকে ওই লাঠি দিয়েই কয়েক ঘা লাগাতে। কিন্তু পারছেন না। তাই আফসোসও হচ্ছে বেশ। রোদ্দুর হাঁটু ভাঁজ করে ওর সামনে বসল। ছেলের চোয়াল শক্ত। কান্নারত মিশির উদ্দেশ্য বলল, ফ্যাচফ্যাচ করে কাঁদছিস কেন? তুই কি ভাবছিস কাঁদলে তোকে মায়াবী লাগে? বিশ্রী লাগছে মিশি। এমনি কুৎসিত এখন তো মানুষরূপী ডাইনি লাগছে। সব দিক থেকেই একটা মানুষ এত খুঁত নিয়ে কিভাবে জন্মায়? মানুষ কাঁদলে তাদের প্রতি অন্যের মায়া না হলেও দয়া হয়। তুই অমাবস্যার উপর রাগ হচ্ছে গি। মিশির নাকের ডগা লাল। দু গালে পড়েছে রক্তিম আভা। মায়াবী আঁখি দুটো কাঁচতে কাঁচতে ফুলে গেছে। এক সমুদ্র জল ভর করেছে আজ ওর অক্ষিকুটরে। অনবরত গড়াচ্ছে ওগুলো গাল বেয়ে। চোখের পানি শেষই হচ্ছে না। আমি না পারলেও আমার গায়ের রংটা যে এই বাড়ির প্রত্যেকের, বিশেষ করে তোমার শান্তি কেড়ে নিচ্ছে, আমার গর্ব হচ্ছে। কি ভেবেছ আমাকে এখানে রেখে দিয়ে যখন তখন অপমান করবে? মেন্টালি টর্চার করবে? সে গুড়ে বালি। আমার দিকে ইট ছুঁড়ে মারলে আমিও পাটকেল ছুঁড়ব। সে ৭০ বছরের বুড়ি হোক বা ২৩ বছরের যুবক। থরথর করে বাড়ল আতিকার রাগের পার্দ। থেতে উঠলেন তিনি। নির্লজ্জ মেয়ে। আমাদের ঘাড়ে চেপে আবার আমাদের শাসাস। এই কি করবি তুই? নেহাতি ছোট ভাই বাধা হয়ে দাঁড়িয়েছে বলে বেঁচে গেছিস, নইলে কবেই তোর সাথে সব সম্পর্ক চুকে যেত মির্জা বাড়ির। আমার শ্বশুর কত বড় ভুল করেছেন তোর মাকে ছোট ভাইয়ের সাথে বিয়ে দিয়ে, আজ উনি বেঁচে থাকলে হাড়ে হাড়ে ঠের পেতেন। ব্যাস। হুঙ্কার দিয়ে উঠল রোদ্দুর। ওকে যা বলার আমি বলবো। তোমরা কেউ ওকে কিচ্ছু বলবে না গি। মিশির সামনে থেকে উঠে দাঁড়াল রোদ্দুর। উপস্থিত সকলকে একবার দেখে নিল। স্পষ্ট স্বরে আওড়াল, মিশির সাথে কেউ খারাপ ব্যবহার করবে না, করার দুঃসাহস দেখাবে না। ওকে যা বলার, ওর সাথে যা করার আমি করব। আনোয়ারা মির্জা নাতির কাছে এগিয়ে এলেন। তুই আবার ইতির অয়েরেকা হতা হইতে লাইগু দাদুভাই গু। তুমি আবার ওর হয়ে কথা বলছ কেন দাদুভাই? রোদ্দুর নিজের দাদির দিকে তাকাল। বৃদ্ধাকে দেখে ফিচেল হাসল। তুমি দুনিয়ার সেই নারী হয়ে দেখিয়ে দাও তো ডার্লিং, যে তার সতীনকে মাথায় তুলে রাখে গু। অতীন? সতীন? দুষ্ট হাসল রোদ্দুর। আমার দ্বিতীয় বউ তোমার সতীনই তো। চোখ মুখ কুচকে বিরক্তি প্রকাশ করলেন আনোয়ারা মির্জা। মস্কারি নগৈজ্যুতবাজি। এহন ইন ফুয়াদ লার। মাইজেবের এককান ব্যবস্থা গড় ফাইলে। এক ঘরত মিজ্জি ইতিরে আয়সেইতন ফারির গু। মস্কারি করো না তো। আমার এখন এসব ফাজলামো ভালো লাগছে না। মেয়েটার একটা ব্যবস্থা করো পারলে। একই ঘরের মধ্যে ওকে আমার সহ্য হচ্ছে না। রোদ্দুর বলল, মিশিকে নিয়ে আমায় আলাদা থাকতে বলছ? আনোয়ারা বেগম কিছু বলার আগে আতিকা ছেলেকে টেনে এক পাশে নিয়ে গেলেন। দাঁত কিরমির করে বললেন, তোর হয়েছেটা কি? কিছুক্ষণ আগ অবধি সহ্য করতে পারছিলি না, এখন আবার দরদ দেখাচ্ছিস কেন? মায়ের হাত থেকে নিজের হাত ছাড়িয়ে নিল রোদ্দুর। কাটকাট কণ্ঠে আওড়াল, দরদ দেখাচ্ছি নাকি দয়া সেটা একান্ত আমার ব্যাপার। তুমি মিশির কাছ থেকে দূরে থাকবে। ওকে আমি বকব, অপমান করব, মারব, কাটব, যা খুশি করব। কিন্তু বাড়ির অন্য কেউ যেন ওর সাথে বাজে ব্যবহার করার দুঃসাহস না দেখায়। এই ছেলেকে বুঝা বড় দায়। কখন কি ভেবে কি বলে আজও বাড়ির লোকেরা ধরতে পারে না। মির্জা মেহরান রোদ্দুর গোটা একটা গোলকধাঁধা যেন। মুহূর্তের মধ্যে সকলকে প্রহেলিকায় ফেলে দেওয়ার ক্ষমতা আছে এই ছেলের। এই যে চোয়াল ঝুলিয়ে সকলে তার পানে চেয়ে আছে। অথচ রোদ্দুরকে বুঝতে পারছে না কেউই। মিশি ক্লান্ত, একেবারে অবসন্ন। কাদার শক্তিটুকুও ফুরিয়েছে মেয়ের। ও উঠে দাঁড়াল, পা বাড়াল সিঁড়ির দিকে। অমনি রোদ্দুরের কণ্ঠস্বর ভেসে এলো পেছন থেকে, এই দাঁড়া। থামল না মিশি।
রোদ্দুরের কণ্ঠটায় বিষাক্ত লাগছে তার। রোদ্দুর এগিয়ে গিয়ে ওর কবজি চেপে ধরল। রেগেমেগে আওড়াল। জেদ কাকে দেখাচ্ছিস? তোমাকে? মিশি, গলার আওয়াজ নামাগু। নামাবো না ঘি। রোদ্দুর টেনে নিয়ে গিয়ে ওকে দাঁড় করালো মিশির সেই সুটকেসটার পাশে। ওটার দিকে ইঙ্গিত করে বলল, এটা কার জন্য রেখে যাচ্ছিস? এখানে তোর চাকর নয় কেউ। যেভাবে এনেছিস সেভাবে নিয়ে যা গু। মিশি কথা বাড়াল না। ঝাড়া মেরে রোদ্দুরের হাত থেকে নিজের হাত ছাড়িয়ে নিল। সুটকেসটা হাতে তুলে নিল। ওটা নিয়েই সিঁড়ি দিয়ে উপরে উঠতে লাগল। কিন্তু বিপত্তিটা ঘটল মাঝ বরাবর গিয়ে। সিঁড়ির মাঝ বরাবর আসতেই সুটকেসের হায়ে পা বেজে পড়ে যেতে চাইল। না পড়লেও অসাবধানতাবশত পা মচকে গেছে। ব্যথাতুর শব্দ তুলে মিশি সিঁড়ির ঢালে বসে গেল। ঠিক তখনই বাসায় ঢুকল ইফতিয়ার মির্জা। মেয়েকে ওভাবে দেখে এগিয়ে এলেন তিনি। মিশি। মেয়ের কাছে এসে দাঁড়ালেন তিনি। মিশি তখন মচকে যাওয়া পা আঁকড়ে বসে আছে। ইফতিয়ার মির্জা মেয়ের পায়ে হাত দিতে গেলেই মিশি নিজের পা সরিয়ে নিল। উঠে দাঁড়ানোর চেষ্টা করল। গোড়ালিতে টান পড়তেই টনটনে ব্যথা সারা শরীর অবশ করে দিল। আবার অশ্রু জমেছে পঞ্চদশীর অক্ষিকুটরে। যদিও বাহ্যিক ব্যথা থেকে ভেতরের ব্যথাটা তীব্র। রেলিং আঁকড়ে উঠে দাঁড়াল সে। পা বাড়াতে নিতেই হাওয়ার উঠে পড়ল সে। কখন যদিন রোদ্দুরে ওর কাছে সে ওকে পাজা কোলে তুলে নিয়েছে। মিশির চোখ বড় বড় হয়ে গেছে। মির্জা বাড়ির সদস্যদের মাথায় বাজ ভেঙে পড়ল রোদ্দুরের এহেন কাণ্ড দেখে। অবাক নয়নে তাকিয়ে আছে সকলে নবদম্পতির দিকে। ঘটনাটা একবারেই অপ্রত্যাশিত। বেশ কিছুক্ষণ মিশির সমস্ত ইন্দ্রিয় কাজ করা বন্ধ করে দিল। রক্তিম আদলের চোয়াল ঝুলেছে কিঞ্চিত। হিস ফেরতেও রাগ হল বেশ। দাঁত কিরমির করে বলে উঠল মিশি, কি করছোটা কি তুমি? বুকে সাহায্য করছি উ। আব্বুর সামনে অভিনয় করছ? হ্যাঁ গু। ভাবলেশহীন উত্তর রোদ্দুরের। ওদের দাঁত কিরমিরানো কথোপকথন অবশ্য শুনতে পায়নি ইফতিয়ার। ওকে ঘরে নিয়ে যাও রোদ্দুর উ। রোদ্দুর মিশিকে নিয়ে ওর রুমে এলো। বিছানায় বসিয়ে দিল ওকে। ড্রেসিং টেবিল হাতরে একটা মলম নিয়ে এসে ছুঁড়ে দিল মিশির দিকে। লাগা এটা গু। বের হও আমার রুম থেকে গি। মিশি যেন এক প্রকার আদেশ ছুঁড়েছে রোদ্দুরের দিকে। মিশির গলা উঁচিয়ে তাকে নিজের রুম থেকে যেতে বলাটা একটুও পছন্দ হল না রোদ্দুরের। এইটুকুনি লিলিপুট সমতুল্য মেয়ে তাকে আদেশ ছুঁড়ে কোনো সাহসে। তার উপর গতকালের মিশির চুরির অপরাধ জমা আছে রোদ্দুরের কাছে। রোদ্দুর থেতে উঠে বলল, যাব না। এখানেই থাকব। কি করবি? এখন তো কেউ নেই। আব্বুও নেই। অভিনয় ছাড়ছ না কেন? কোনো অভিনয়ের কথা বলছিস তুই? নিচে সবার সামনে বু বু করে মুখে ফেনা তুলছিলে কেন? তোকে এখানে আটকে রাখার জন্য উ। তাতে তোমার ফায়দা? তোকে কষ্ট দেওয়া। অমাবস্যা হয়ে চাঁদ ছুঁয়ার স্বপ্ন দেখেছিস, শাস্তি তো প্রাপ্য উ। আমি কোনো স্বপ্ন দেখিনি। তোমার সাথে বিবাহ আমার জন্য দুর্ভোগ ছাড়া আর কিছুই না গে। চোখ রাউন্ড করে ঘুরিয়ে বিরক্তি প্রকাশ করল রোদ্দুর। প্রসঙ্গ পাল্টে বলল, জানিস মিশি, তুই বাইরে থেকেই শুধু কুৎসিত না, ভেতর থেকেও জঘন্য উ। মিশি কিছু বলল না। চোয়াল শক্ত করে চেয়ে রইল কেবল। চুরি করেছিস তুই? ভালো মানুষ নিশ্চয়ই এমন কাজ করবে না। কি চুরি করেছি? আমার ফোন উ। মিশির এবার খেয়াল হল। রায়হান আজাদকে ফোন করার জন্য গতরাতে কায়দা করে রোদ্দুরের কাছ থেকে ওর ফোনটা নিয়ে নিয়েছিল ও। ইচ্ছে করে তো আর নেয়নি সে। ঠেকায় পড়ে নিতে হয়েছিল। ভেবেছিল এই মানুষগুলো থেকে এবার নিস্তার পাবে সে। কিন্তু হল না আর তার নিস্তার পাওয়া। এবার প্রত্যেকটা দিন মিশির এই মানুষগুলোকে ডিল করতে হবে। বরাবরই ঝামেলা এড়িয়ে চলা মেয়েটার রোজ নিয়ম করে ঝামেলায় পড়তে হবে। এদের তিক্ত বাণী শুনতে হবে। গায়ের রং নিয়ে খোটা সহ্য করতে হবে। বৈষম্যবাদের শিকার হতে হবে। এই মেয়ে, আমার ফোন দেখি। রোদ্দুরের রামধমকে ভাবনার জগত থেকে বেরিয়ে এলো মিশি। সোজা সাপটা বলল, কোথায় রেখেছি ভুলে গেছি উ। ভুলে গেছিস মানে কি? খোঁজে দেখি। নিজে খোঁজে নাও উ। না, তুই দিবি ঘ। মিশি সারা ঘরে একবার চোখ বুলাল। স্টাডি টেবিলের উপর ফোনটা রাখা। ওটা চোখে পড়তেই বলে উঠল,
ওই তো ওখানে গিয়ে। মিশি ওদিকে হাত উঁচিয়ে ধরে দেখিয়ে দিল। রোদ্দুর গিয়ে ফোনটা নিল। ডাবল টেপ করতে ফোনের স্ক্রিন অন হল। নেটওয়ার্ক নেই দেখে কপালে ভাঁজ পড়ল রোদ্দুরের। সিম বের করেছিস? ওপর নিচ মাথা ঝাঁকালো মিশি। কেন? তোমার ফোন লক করা ছিল। তাই ল্যাপটপ থেকে ফোন দিয়েছিলাম। সিম দেখু। মিশি ল্যাপটপটা টেনে নিল নিজের কাছে। সিমটা বের করল ওখান থেকে। ওটা রোদ্দুরের দিকে বাড়িয়ে দিয়ে বলল, নাও, এবার বিদায় হও। তৎক্ষণাৎ বের হল না রোদ্দুর। ফোনের সিম ইনসার্ট করতেই বুঝল ওর ফোনের ডাটা প্যাক শেষ। কপালে ভাঁজ পড়ল রোদ্দুরের। হতবিহ্বল কণ্ঠে শুধাল, এই আমার 7 জিবি এমবি কই? ভ্রু কুঁচকে তাকাল মিশি। সে তো ইন্টারনেট দিয়ে কিছু করেনি। আমি কি জানি? তুই না জানলে কে জানবে? একদিনে এতগুলো এমবি দিয়ে কি করেছিস তুই? মিশি ভেবে পেল না কিছু। সে তো সত্যি ইন্টারনেট ব্যবহার করেনি। এত টেনশন, মানসিক দুশ্চিন্তার মধ্যে সে ইন্টারনেট দিয়ে করবে কি? মন ফুরফুরা থাকলে না হয় মুভি দেখত। ভাবতে ভাবতেই কিছু একটা মনে পড়ল ওর। ওহ, ল্যাপটপে মুভি ডাউনলোড দেওয়া ছিল অনেকগুলো। চটকে গেল রোদ্দুরের মেজাজ। তুই মুভি ডাউনলোড করার জন্য ইন্টারনেট প্যাক নিয়েছিলাম আমি? 600 টাকা বের করু। কেন? ডাটা প্যাকের দাম। বেঞ্চি কাটল মিশি। মুখ বাঁকিয়ে বলল, খয়রাতি। অপমানিত হল রোদ্দুর। দাঁতে দাঁত পিষে বলল, কি বললি তুই? মিশি একই অভিব্যক্তিতে পুনরায় আওড়াল, ফকির। মেজাজটা আরেকটু বিগড়াল রোদ্দুরের। তুই তো চুন্নি। রাত বিরেতে আমার ফোন চুরি করেছিস। মিশি, হয় 7 জিবি ব্যাক করবি, না হয় ক্ষতিপূরণ দিবি। মিশি হেড সাইডে গা এলিয়ে দিল। ক্লান্ত লাগছে তার। কাঁদতে কাঁদতে ঘাড়ের পেছনটা ব্যথা হয়ে গেছে। কিন্তু হার মানল না। রোদ্দুরকে তর্কে হারিয়ে তবেই সে ক্ষান্ত হবে। তোমরা জমিদারের বংশধর। ওয়াইফাই নাওনি কেন? যদিও আমি ইন্টেনশনালি মুভিগুলো ডাউনলোড করিনি। যাক, যা হয়েছে ভালোর জন্যই হয়েছে। কয়েকদিন ওগুলো দেখে কাটিয়ে দেব। এতদিন বড্ড বোর হচ্ছিলাম। অদ্ভুত তো। না চেয়েও মেয়েটার উপকার করে ফেলল রোদ্দুর। না, বিষয়টা হজম হচ্ছে না ঠিক ওর। সরু চাহনি নিক্ষেপ করল রোদ্দুর মিশির পানে। কণ্ঠস্বর চড়িয়ে বলল, তোর এন্টারটেইন হওয়া গুচাচ্ছি আমি। ল্যাপটপটা দেখবি? মিশি চট করে ল্যাপটপটা নিজের কোলে তুলে নিল। কখন না জানি ওটা নিয়ে পগারপার হয় রোদ্দুর। দেব না। তুমি যাচ্ছ না কেন আমার রুম থেকে? ল্যাপটপ দে মিশি। দেব না। কেন? তোর ওই স্বার্থপর আব্বাজানকে আমার কল করে আনার জন্য? মিশি মলিন কণ্ঠে শুধাল, আমার কোনো আব্বা নেই। ছোট বাবা? কেউ নন উনি আমার। ততক্ষণে দরজার কাছে এসে দাঁড়িয়েছেন ইফতিয়ার। হাতে উনার মিশির সুটকেসটা। মেয়ের কথায় ভদ্রলোক আঘাত পেলেন বটে, কিন্তু তিনি নিজে মিশিকে যে আঘাত দিয়েছেন তার চেয়ে এই আঘাত কিছুই না। উনি রোদ্দুরের নাম ধরে ডাকলেন। রোদ্দুর উনার দিকে ফেরলে উনি বললেন, একটু বাইরে যাও। মিশির সাথে আমার কথা আছে। আমার কারো সাথে কোনো কথা নেই। কাটকাট কণ্ঠে শুধালো মিশি। গলার স্বর চওড়া করে রোদ্দুর বলে উঠল, মিশি, বেয়াদবি করছিস তুই? সমানে থেতে উঠল মিশি। হ্যাঁ করছি। দুজন বের হও আমার রুম থেকে। একা থাকতে চাই আমি, প্লিজ। একটা দীর্ঘশ্বাস ফেললেন ইফতিয়ার মির্জা। এগিয়ে এলেন মেয়ের কাছে। ঠিক আছে, চলে যাচ্ছি আমরা। মিশির পাশে বসে বিছানায় পড়ে থাকা মলমটা তুলে নিলেন। আগে এটা লাগিয়ে দেয়। এক হাত দূরে সরে এলো মিশি। লাগবে না। লাগবে আম্মা। তোমার পা ফুলে গেছে। এক আকাশ সমান অভিমানের ভারে ঢেলে পড়ল মিশির কণ্ঠস্বর। কণ্ঠ কেঁপে উঠল মেয়ের। যাক ফুলে। ইফতিয়ার মির্জা এবার একটু কঠোর হলেন। মেয়ের পা খানা টেনে নিলেন নিজের দিকে। মলম লাগাতে লাগাতে বললেন, থাকতে হবে না তোমাকে এখানে। বাবা তোমাকে মির্জা নিবাসে রাখবে না। খা খা করা অন্তর্জমিনে একটুখানি বৃষ্টির আভা পেল মিশি। শীতল প্রশান্তিতে ছলছল করে উঠল নয়ন। সত্যি
হুম ঘ। কিন্তু রোদ্দুরের কপালে চড়া একটা ভাঁজ পড়ল। মিশি এখানে থাকবে না মানে? তাকে কোথায় পাঠাবে ইফতিয়ার? অবশ্য যেখানে খুশি পাঠাক তাতে তার কি? সে তো তখন অন্য কারণে রায়হানের সাথে মিশিকে পাঠাতে চায়নি। যেটা সে তখন করেছে সেটা মির্জা নিবাসের কথা ভেবেই করেছে। বলতে গেলে একদিক দিয়ে মিশিকে সাহায্যই করেছে। মিশি মেয়েটার বয়সই তো অল্প। কি বুঝে সে? বোঝ বুদ্ধি কিছুই হয়নি ওর এখনও। আজ আজাদের সাথে চলে গেলে ২-৩ বছর পর মিশির নিজের এই কর্মকাণ্ডের জন্য বড় আফসোস হতো। নিজের কাছে নিজে অপরাধী হয়ে যেত। তার মনে হতো যেখানে তার মায়ের ঠাঁই হয়নি সেখানে আশ্রয় নিয়ে সে তার মায়ের প্রতি নিজের ভালোবাসাকে প্রশ্নবিদ্ধ করেছে। নিজের মৃত মাকে অপমান করেছে। মিশির উপর রোদ্দুরের রাগের পারদ এখন সপ্তম আসমানে। তাই এই কথাগুলো সুন্দর করে বুঝিয়ে দেওয়া তার পক্ষে সম্ভব নয়। কালো মেয়েটা তাকে কেন বিয়ে করল? এই একটা দোষী রোদ্দুরকে মিশির প্রতি কঠোর করে তুলছে। আক্রমণাত্মক করে তুলছে। কোথায় যাবে মিশি? না চাইতেও ভেতরের কৌতূহল ধমিয়ে রাখতে পারল না রোদ্দুর। মিশিকে ইফতিয়ার অন্যত্র পাঠাবে শোনার পর থেকে ভেতর ভেতর কিছু একটা খোঁচাচ্ছে তাকে। কি খোঁচাচ্ছে, কেন খোঁচাচ্ছে সে জানে না। আপাতত সেই কারণ উদ্ঘাটন করার তাড়াও নেই তার। তার এখন জানতে হবে মেয়েটা কোথায় যাবে? ইফতিয়ার এই প্রশ্নের উত্তর করলেন না। মলম লাগিয়ে দিয়ে তিনি মেয়ের মাথায় হাত বুলিয়ে দিলেন। মেয়েটার এলোমেলো চুলের উপর উষ্ঠ ছোঁয়ালেন। শ্যামলীকে দিয়ে তোমার ব্রেকফাস্ট পাঠিয়ে দেব। খেয়ে নিও। বাধ্য মেয়ের মতো মাথা কাত করে সায় জানাল মিশি। ইফতিয়ার রোদ্দুরের দিকে তাকালেন। তুমি আমার সাথে এসো। কথা আছে। আদ্রিয়ান মিশিকে পছন্দ করে রোদ্দুরগু। স্বাভাবিকভাবেই রোদ্দুর কথাটার কোনো উল্টো মানে খুঁজে পেল না। ভাই বোন একে অপরকে পছন্দ করতেই পারে। কিন্তু অত সিরিয়াস হয়ে লাইব্রেরি কক্ষে এনে ইফতিয়ারের রোদ্দুরকে এই কথাটা বলার মানে কি? আপাতত সে মানে খুঁজল না। কেবল স্বাভাবিকভাবে বলল, ভাই হিসেবে বোনকে পছন্দ করতেই পারে। আমিও করি ওকে পছন্দ বোন হিসেবে গু। টেবিলের উপর দুহাত মুষ্টিবদ্ধ করে রেখেছেন ইফতিয়ার মির্জা। দৃষ্টি তার টেবিলের উপরই ছিল। রোদ্দুরের কথা তার পানে চাইলেন তিনি। গমগমে গলায় বললেন, ও তোমার স্ত্রী গু। অভিব্যক্তি শূন্য হয়ে এল রোদ্দুরের আদল। কি নিষ্ঠুর বাস্তবতা! মিশি নামের কালো মেয়েটা নাকি ওর স্ত্রী? রোদ্দুর দীর্ঘশ্বাস ছেড়ে আওড়াল। এটলিস্ট কাজিন হিসেবে ওকে আমি পছন্দ করতাম। ইনফ্যাক্ট বাকিদের চেয়ে আমি ওকে একটু বেশিই স্নেহ করতাম। তোমরা আমার আবেগের ফায়দা তুললে। আমার মনে মিশিকে মায়া দেখানোরও অবকাশ রাখলে না। বন্ধু হিসেবেও যে ভালোবাসাটা ওর প্রতি ছিল সেটা দাফন করিয়ে দিলে গু। কিছুক্ষণ রোদ্দুরের পানে চেয়ে রইলেন ইফতিয়ার মির্জা। তারপর ধীরে সুস্থে আওড়ালেন, এখন ঘৃণা করো মিশিকে? এই প্রশ্নের সরাসরি উত্তর দিল না রোদ্দুর। মেয়েটার উপর তার ক্ষোভ জমেছে ঠিক, কিন্তু ঘৃণা করে কিনা সে জানে না। রোদ্দুর বলল, ছোট বাবা, তুমি মানো আর না মানো তুমি আমার সাথে অন্যায় করেছ। কিন্তু দুর্ভাগ্যবশত আমার মিশির উপরও রাগ হচ্ছে। কারণ ও সেদিন বাড়িতেই ছিল। বাবা যে নাটক করছে সেসব ও নিশ্চয়ই জানত। কিন্তু তারপরও বিয়েটা করল। অথচ ও নিজেও জানে আমার জন্য ও কতটা বেমানান গু। চোখ রাঙাল ইফতিয়ার মির্জার। কণ্ঠ হল ভারী। তুমি আমার সামনে বসে আমার মেয়েকে অপমান করছ, তোমার সাহস তো মন্দ না? বাহ! এখন আমাকে চোখ রাঙাচ্ছ। অথচ সুযোগটা তোমরাই তৈরি করে দিয়েছ। মিশির মনে এর আগে আমি কোনোদিন কষ্ট দিয়েছি? তুমিই বলো। ইফতিয়ার মির্জার দৃষ্টি নরম হয়ে এল। ঠিকই তো। মিশিকে অপমান করার সুযোগটা তিনি নিজেই তো তৈরি করে দিয়েছেন। ছেলে মেয়ে দুটোকে তাদের মতের বিরুদ্ধে গিয়ে তারাই তো এক সুতোই বেঁধেছিল। কিন্তু কেন বেঁধেছিল সেটা তো আর রোদ্দুর জানে না। এই মুহূর্তে রোদ্দুরকে এখানে ডাকার কারণই সেটা। মিশিকে তো চাইলেই বলতে পারছেন না। কারণটা জানলে মিশির বাঁচার ইচ্ছেটার মরে যাবে। কিন্তু রোদ্দুরকে অন্তত বলতে হবে, যাতে সে মিশিকে স্ত্রী হিসেবে না মানলেও আগের রোদ্দুর হয়ে মেয়েটার কাছে ধরা দেয়। মিশিকে না মেনে নেওয়ার কারণটা কি শুধু ওর গায়ের রং? হ্যাঁ গু। স্পষ্ট উত্তর রোদ্দুরের। অন্য কোনো রিজন নেই? মিশি ভালো মেয়ে। প্রয়োজনের চেয়ে অতিরিক্ত ভালো ও। কিন্তু আমার সাথে ওকে যায় না গে। তুমি জানো তুমি একজন রেসিস্ট? আই ডোন্ট কেয়ার।
চোখর সুন্দরী আমার কাছে আসল সৌন্দর্য। আমার পার্সোনালিটির সাথে মিশিকে যায় না ছোট বাবা। ওকে আমি আমার ফ্রেন্ডদের সাথে পরিচয় করিয়ে দিতে পারব না। ওর সাথে আমার সম্পর্ক একবার ফাঁস হলে বন্ধুমহলে আমি মুখ দেখাতে পারব না। সোসাইটিতে আমার একটা স্ট্যান্ডার্ড আছে। ও পাশে থাকলে আমারও সমালোচনা হবে। তুমিই বলো, আমি খাদহীন একটা ছেলে বিনা দোষে এসব কেন সইব? তাচ্ছিল্য হাসলেন ইফতিয়ার মির্জা। বুঝতে পেরেছি। তোমাকে আমি ঠিক ভুলের লেকচার দেব না রোদ্দুর। ঠিক বেঠিক বোঝার বয়স তোমার হয়েছে। শুধু একটা কথাই বলবো, খাঁটি হিরে চিনতে তুমি মারাত্মক ভুল করছ। সময় পেরিয়ে যাওয়ার আগে যদি চিনে উঠতে না পারো তোমায় দারুণ পস্তাতে হবে গু। এটা কোনো কথা? রোদ্দুরের মতো সুদর্শন, সৌন্দর্যে নিখুঁত একটা ছেলের হবে আফসোস, তাও আবার এক শ্যামাঙ্গিনীর জন্য। রোদ্দুরের ছোট বাবার কি মাথা খারাপ হয়ে গেছে? লোকটা কি বলছে নিজেও উপলব্ধি করতে পারছে তো। রোদ্দুর কিছু বলতে চাইল, কিন্তু ইফতিয়ার মির্জা তাকে থামিয়ে দিয়ে বললেন, রোদ্দুর, আদ্রিয়ান মিশিকে বোন হিসেবে নয় নিজের সোলমেট হিসেবে পছন্দ করে। মানে সে মিশিকে ভালোবাসে, জীবনসঙ্গিনী করতে চায় তাকে গু। গল্প কেমন লাগলো অবশ্যই বলে যাবেন।